মুশফিকুর রহিমকে সেঞ্চুরি করার সুযোগটা দেয়া হলো না কেন? মিরপুর টেস্টের চতুর্থ দিনে এরকম একটা আক্ষেপ আমাদের অনেকের মাঝেই ছিল না? ছিল তো। মুশফিকের জন্য এইটা শততম টেস্ট, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি তার, সেই কীর্তিটাকে আলোকিত করেছেন তিনি প্রথম ইনিংসে সেঞ্চুরি করে, দ্বিতীয় ইনিংসেও 50 পেরিয়ে গিয়েছেন। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা তো জিতবই, হাতেও সময় রয়েছে, মুশফিককে সেঞ্চুরি করতে দিলে আসলে কি হতো, এরকম একটা আক্ষেপ হাহাকারের জায়গাটা অনেকের মধ্যেই ছিল। যদিও মুশফিক তখন 53 রানে নট আউট ছিলেন, সেঞ্চুরি থেকে 47 রান দূরে ছিলেন। কিন্তু আমি ওই চতুর্থ দিনের পরে যে মোমেন্ট অফ দ্য ডে এর ভিডিওটা করেছিলাম সেইখানটাতেই বলেছিলাম এই ডিসিশনটা বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের একেবারে রাইট, একেবারে স্পট অন। খেলাটার প্রতি রেসপেক্ট বলেও তো একটা কথা রয়েছে ভাই। আমরা 500-র উপরে লিড নিয়েছি, খেলাটার 5টা সেশন আছে। হ্যাঁ, আমরা 4 সেশন পেলেও হয়তো বা আয়ারল্যান্ডকে অল আউট করে দিয়ে এই ম্যাচটা জিতে নিতে পারতাম, কিন্তু ওই খেলাটার প্রতি রেসপেক্টের জায়গাটা থেকে আমার কাছে মনে হয় ওই সময় ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে, ওই অনিশ্চয়তাটা মাথায় রেখে হলেও ওই ইনিংস ঘোষণার সিদ্ধান্তটা সঠিক ছিল। আর কতটা যে সঠিক ছিল এইটা চতুর্থ দিন আয়ারল্যান্ড কিছুটা বুঝিয়েছে, পঞ্চম দিন আয়ারল্যান্ড প্রবলভাবেই আসলে বুঝিয়ে দিয়েছে। মুশফিকের সেঞ্চুরির জন্য বাংলাদেশ টিম যদি অপেক্ষা করত তাহলে কে জানে হয়তো বা আইরিশরা এই টেস্টটা ড্র করে ফেলতে পারত। হয়নি, সেটা হয়নি। আয়ারল্যান্ড 291 রান করেছে, তারা এই টেস্টটা আমরা আইরিশদের হারিয়েছি 217 রানের বিশাল ব্যবধানে, সিরিজটাও 2-0 ব্যবধানে জিতে নিয়েছি। কিন্তু আইরিশরা এই 4th ইনিংসে স্পেশালি 5th ডেতে যেই লড়াইটা করেছে সেইটা আসলে অনেকদিন মনে রাখার মতো। আইরিশদের প্রতিরোধ ভেঙে আমাদের জয়টা যে নিশ্চিত হলো সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটা, ওই আলোচনাতেই এই এতগুলো কথা আসলে বলছি। দেখুন, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট কেমন হয় সেটা আমরা সবসময়ই জানি। এইখানটাতে সময় যত গড়াতে থাকে ব্যাটিং করাটা তত কঠিন হয়ে যায়। সেইখানটাতে চতুর্থ ইনিংসে কোনো একটা দল 100 ওভার খেলে ফেলবে এটা তো আসলে ভাবাই যায় না। এখন পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের কোনো সফরকারী দল এই ঘটনা ঘটাতে পারেনি। আইরিশরা 113.3 ওভার করেছে, কোনো সফরকারী দল 250 রান করতে পারেনি, আয়ারল্যান্ড 291 রান করেছে। এই যে লাস্ট ডেটা তারা শুরু করেছিল 6 উইকেটে 176 রান নিয়ে, অবভিয়াসলি হাতে 4 উইকেট নিয়ে তো তারা লাস্ট ডেটে 333 রান করতে পারবে না, কিন্তু ওই সারাটা দিন কাটিয়ে দেওয়ার একটা প্রতিজ্ঞা তাদের ব্যাটিংয়ে ছিল এবং খুব ভালোভাবে ছিল। আপনি বুঝবেন কিভাবে যে তারা প্রায় 2টা সেশনকে কাটিয়ে দিয়েছে রে ভাই। তারা 59.3 ওভার ব্যাটিং করেছে। ফলে বাংলাদেশের জন্য এই জয়টা 5th ডেতে যেমন আনুষ্ঠানিকতা খুবই স্ট্রেট ফরওয়ার্ড হওয়ার কথা ছিল, বিষয়টা কিন্তু সেই রকম হয়নি, মোটেই সেটা হয়নি। দিনের শুরুতেই তাইজুল ইসলাম তিনি ওই এন্ডি ম্যাকব্রাইনকে এলবিডব্লিউ করে নিজের একটা অসাধারণ কীর্তির চূড়ায় উঠে যান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে 250 টেস্ট উইকেট শিকার করেন তিনি। ওই জায়গাটাতে কার্টিস ক্যাম্পারের সঙ্গে যে পার্টনারশিপ এন্ডি ম্যাকব্রাইনের ছিল আগের দিন বিকেলে যেটা শুরু হয়েছিল, এই দিনও সেটা কন্টিনিউ করে জুটিটা আপনি দেখতে পারেন মাত্র হয়তো বা 26 রানের, কিন্তু সেই জন্য তারা 105টা বল খেলেছে। এরপর কার্টিস ক্যাম্পারের সঙ্গে জর্ডান নেলের আরেকটা পার্টনারশিপ হয়েছে, তারা 48 রানের জুটি গড়েছে 85টা বল খেলে। সেই উইকেটটা যখন তুলে নিয়েছেন জর্ডান নেলকে আউট করে মেহেদী হাসান মিরাজ দারুণ একটা ডেলিভারিতে, তখন মনে হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, তারপরও ফার্স্ট সেশনে খেলাটা শেষ হয়ে যাচ্ছে। কিসের কি, ফার্স্ট সেশনে খেলাটা শেষ হতে তো আরও 2টা উইকেট লাগবে। বাংলাদেশ তো সেই জিনিসটা করতে পারেনি, বরং আইরিশরা 9th উইকেট পার্টনারশিপে আরও একটা প্রবল প্রতিরোধ গড়ে তুলে সেই জায়গাটাতে, এবং লাঞ্চ ব্রেকের যে টাইম ছিল 2 ঘন্টা পরে সেটা এক্সটেন্ড করে সেশনটা আরও 20 মিনিট বাড়ানো হয়েছে, তাতেও কিন্তু আমরা এই 9th উইকেট ফেলতে পারিনি। ইনফ্যাক্ট লাঞ্চের পর যখন খেলা শুরু হয় তখনও ওই পার্টনারশিপটা কন্টিনিউ করেছে, এমনভাবেই যে তারা 30-31 ওভারের বেশি আসলে খেলে ফেলেছে ওই পার্টনারশিপে। মানে বাংলাদেশে গিয়ে তখন মনে হচ্ছিল যে হ্যাঁ ম্যাচটা কি আবার ড্র হয়ে গেলেও কি যেতে পারেন কি না। স্পেশালি তারা যেইভাবে খুবই মানে কপিবুক ডিফেন্স করে টেস্টের 5th ডেতে ড্র করার জন্য ওই চলবদ্ধ প্রতিজ্ঞায় ক্রিজ আঁকড়ে রাখার মতো যেই ব্যাটিংটা করেছেন কার্টিস ক্যাম্পার এবং গ্যাভিন হোয়ে, সেই হিউজ ক্রেডিট আসলে এই আইরিশদের দিতেই হবে। না, রেজাল্টটা কখনোই অনিশ্চয়তার মধ্যে ছিল না। এরপরেও ধরেন দিনের প্রায় আরও 30 ওভারের বেশি খেলা বাকি ছিল, বাংলাদেশে এই টেস্ট ম্যাচটা জিততই। কিন্তু ওই যে 9th উইকেটে গিয়েও যে তারা 191 বল খেলে 54 রানের একটা পার্টনারশিপ করেছে, এইটা ভাই আসলে
হিউজ ব্যাপার, আইরিশ তঞ্জুর হিউজ ব্যাপার। হাসান মুরাদ এসে সেই পার্টনারশিপটা অবশেষে তিনি ব্রেক করেছেন হোয়েকে এলবিডব্লিউ করে, এবং ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি লাস্ট ব্যাটসম্যানকে আউট করে বাংলাদেশের জয়টা নিশ্চিত করে ফেলেছেন। অন্য প্রান্তে তখন নট আউট থেকে গেছেন ওই 71 রানে, কিন্তু 71 রানের চেয়ে হচ্ছে গিয়ে 259টা বল খেলেছেন। সো ওইটার ক্রেডিটটা আসলে নিঃসন্দেহে কার্টিস ক্যাম্পারের অনেক 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 বেশি আসলে দিতে হবে। অসাধারণ একটা প্রতিরোধ তার ব্যাটে দেখা গিয়েছে। ফলে বাংলাদেশের ম্যাচ জয়টা কোনো সময় অনিশ্চয়তার মধ্যে পড়েনি। আইরিশের যে ড্র করে ফেলবে বিষয়টা সেটাও না। তারপরে ওই 5th ডেতে এসে হাতে মাত্র 4 উইকেট নিয়ে প্রায় 60 ওভার তারা ব্যাটিং করেছে, এবং এই যে পার্টনারশিপগুলোর কথা আমি বললাম যে 105 বলে 26 রান, তারপরে 85 বলে 48 রান, তারপরে 191 বলে 54 রান, এইগুলো আসলে আয়ারল্যান্ডের প্রতিরোধের গল্পটাই বলে। ফাইনালে গিয়ে হাসান মুরাদ পরপর 2 বলে 2 উইকেট দিয়ে বাংলাদেশের জয়টা নিশ্চিত করেছেন। এবং আরেকটা জিনিস এই টেস্টের ক্ষেত্রে সিগনিফিকেন্ট, যেই দুইজনের মাইল ফলক এই টেস্টটাকে স্মরণীয় করে রাখবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। মুশফিকুর রহিম প্রথম ক্রিকেটার হিসেবে যে 100টা টেস্ট ম্যাচ খেললেন, তিনি সেঞ্চুরি এবং 50 করে 2 ইনিংসে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, এবং টেস্ট সিরিজটাতে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন তাইজুল ইসলাম, যিনি সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী এই টেস্টেই হয়েছেন, এবং প্রথম বাংলাদেশের বোলার হিসেবে 250 উইকেট নিয়েছেন 57 টেস্টে, যেইটা বাহাতি স্পিনারদের মধ্যে রঙ্গনা হেরাতের সঙ্গে দ্রুততম যৌথভাবে এটা ওয়ার্ল্ড রেকর্ড জুড়িভাবে হিসাব করেন। বাংলাদেশ জিতেছে। এখন টি20 সিরিজটা শুরু হবে। চট্টগ্রামে ম্যাচ 3টা, কিন্তু এই যে ম্যাচটা গেল, টেস্ট সিরিজটা যে মিরপুরে গিয়ে যে আমরা 5th ডেতে জিতলাম, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে বলতে গেলে, মোটা দাগে বলতে গেলে তো আয়ারল্যান্ডের এই প্রতিরোধ, কিন্তু শেষ পর্যন্ত ওই যে একটু অনিশ্চয়তার জায়গা যে আমাদের তৈরি হয়েছিল সামান্য খানিকটাই, তাতে করে আমার কাছে মনে হয় যে হাসান মুরাদ যে ওই 9th উইকেট পার্টনারশিপটা ব্রেক করে দিলেন, 191 বলে 54 রানের যে পার্টনারশিপটা তিনি ব্রেক করলেন হোয়েকে এলবিডব্লিউ করে, ভেরি নেক্সট ডেলিভারিতে ইনিংসই ম্যাচই শেষ করে দিয়েছেন তিনি, ওইটাকেই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে বলে মনে হচ্ছে।